গল্প প্রথম দেখাতে ভালোবাসা। লেখায় নীলাস নূর নীলা। আমি এখন বিয়ে করব না, এটাই ফাইনাল। আমার কাছে এখন বিয়ের কথা বলবে না। আমি পড়াশোনা শেষ করে বিয়ে করব, তার আগে কখনোই সম্ভব না। নার্গিস চৌধুরী, ফালতু কথা একদম বলবি না। যা লেখাপড়া অবস্থা তাতে তো পাশ করবি বলেও মনে হয় না। আর উনি নাকি চাকরি করবে। আর ছেলে খুব ভালো ছেলে, এখানেই তোর বিয়ে দিব, এটাই ফাইনাল। নীলা, আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। ছেলে আমাকে দেখলে পছন্দ করবে না, তাই আমার কোন টেনশন নাই। যা ইচ্ছে কর যাও। নার্গিস চৌধুরী, হা 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 হা, এই চিন্তা নিয়ে থাক তুই। আরবি, কেন কি হয়েছে সত্যি করে বল। রায়হান চৌধুরী, এই জন্যই যে ছেলে তোমাকে দেখে খুব পছন্দ করেছে। আর তোমার ঠিকানা বাহির করে ছেলের মা বাবাকে পাঠিয়েছে। আর আমি খোঁজ খবর নিয়ে দেখেছি ছেলে খুব ভালো। তাই মা তোমার এখানেই বিয়ে হবে। নীলা, এটা কি বলছো বাবা তুমি? ও আমার সাথে এই রাজাকারদের মতো ব্যবহার করতে পারবে? আমি তো তোমার একমাত্র ছোট মেয়ে। রায়হান চৌধুরী, তাই তো তোমাকে এত ভালো একটা ছেলের হাতে তুলে দিতে চাই, যেন আমার মেয়ে কখনো কষ্ট না পায়। তোমার আপু আজকে আসবে, আপুর সাথে যেয়ে মার্কেট থেকে যা যা ভালো লাগে নিয়ে আসবে। নীলা, আমি কোথাও যাব না। আমি কিছু কিনবো না। তোমাদের কারোর সাথে আমার কথা নেই। তোমরা সবাই বিরোধী দলে নাম লিখিয়েছো আমাকে বাড়ি থেকে বাহির করে দেওয়ার জন্য। রায়হান চৌধুরী, তুই এই মন ভুলানো কথাতে আমি ভুলছি না, আর আমার ডিসিশন ফাইনাল ডিসিশন, এর কোন চেঞ্জ হবে না। এখন সবাই এখান থেকে চলে আসো। নীলা, যাও সবাই চলে যাও, আমার এখান থেকে কারোর সাথে কথা নেই আমার। যাই হোক, আপনাদের আমার পরিচয়টা দিই, আমি নীলেশা নূর নীলা। অনার্স থার্ড ইয়ারে পড়ি। বাবা ব্যবসায়ী, এর মা স্কুলের প্রধান শিক্ষিকা। আমরা দুই বোন, এক ভাই। আপু সবার বড়, বিয়ে হয়ে গেছে। তারপর ভাইয়া বাবার সাথে ব্যবসা দেখাশোনা করে। আর আমি সবার ছোট, সবার খুব আদরের। না চাইতে সবকিছু দিয়েছে আমাকে। কিন্তু এই প্রথমবার সবাই আমার বিপক্ষে চলে গেছে। সবাইকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু কেউ আমার কথা শুনছে না। সবাই আমাকে উল্টো বুঝিয়ে দিচ্ছে। এখন একমাত্র ভরসা হলো বড় আপু। কিন্তু বড় আপু আমার কথা শুনবে না। ও বাবার কথার বাইরে যায় না কখনো। বাবা যা বলে সেটাই শুনে। তাই এত ভেবে লাভ নেই। তার থেকে ভালো এখন ঘুমিয়ে যাই। যা হবে বিকেলে দেখা যাবে। হঠাৎ চিল্লিতে ঘুম থেকে উঠে যাই। কি হলো, বাসার মধ্যে ডাকাত পড়লো নাকি? ভালো হবে ডাকাত আসলে। সব কিছু নিয়ে যাক, তাহলে আমার বিয়ে বন্ধ হয়ে যাবে। ভেবে চোখ বন্ধ করে ফেলি। হঠাৎ কিছুক্ষণ পর মনে হলো আমার উপরে পানি ট্যাঙ্ক ভেঙে পড়েছে। মামা, এই মা, কি হলো দেখ, পানি ট্যাঙ্ক ভেঙে গেছে। আর আমার উপরে এসে সব পানি পড়ছে। কিন্তু ছাদ ফুটো হয়ে গেল কেমন করে? নয় না, ছাদ ফুটো হয় নাই। আমি তোর উপর পানি ঢেলেছি। উঠো এখন, নয়তো আরো ঢালবো। কখন থেকে ডেকে যাচ্ছি, কোন খবর নেই। নীলা, আপু তুমি এই কাজটা করতে পারলে আমি তোমার একমাত্র ছোট বোন, আমার সাথে এটা করবে? এটা কখনোই ভাবা যায় না। নয় না, তোর যত চিন্তা ভাবনা আছে সেগুলো এখন তুলে রাখো। আর এখন তৈরি হয়ে মার্কেট যাব। তোর ভাইয়া আর নাইম অপেক্ষা করছে আমাদের জন্য। নীলা, আমি কোথাও যাব না। আর আমি এই বিয়েও করতে চাই না। তুমি কিছু একটা করে বিয়ে ভেঙে দেও। প্লিজ আপু, কিছু একটা কর তুমি। নয় না, আমি বাবার সিদ্ধান্তের বাইরে কথা বলতে পারবো না। কিন্তু তোর জন্য আমি আর ছোট মিলে তোর পছন্দের দুইটা চুড় কিনে দিব। এখন তো তৈরি হয়নি। নীলা, সত্যি বলছো? আমি যেগুলো পছন্দ করেছি ওইগুলো কিনে দিবে? নয় না, হ্যাঁ ওইগুলো কিনে দিব। এখন তোর হাতে 10 মিনিট টাইম আছে, তার মধ্যে তৈরি হয়ে নিচে চলে আসবি। বলে ওখান থেকে চলে আসি। নীলা, চুড় আমার সবচেয়ে পছন্দের, চুড়ের জন্য আমি সবকিছু করতে রাজি। যাই হোক, তৈরি হয়ে নিচে চলে আসি। সবাই একসাথে মার্কেটে চলে যাই। আজকে এখানে সবকিছু আমার পছন্দ মতো কিনতে পারছি, এতে তো আমার খুব আনন্দ হচ্ছে।
সবাই মিলে খুব আনন্দ করে মার্কেট করে বাইরে খাবার খেয়ে বাসায় ফিরে আসি। বাসায় এসে সবাই ক্লান্ত হয়ে যায়, যে যার রুমে চলে যায়। কিছুক্ষণ পর, নয়না, কি করছিস? নীলা, কিছু না, এই তো বসে আছি, তুমি আসো বসো। আচ্ছা আপু, এই বিয়ে না করলে কি হবে না? সবাই আমাকে বিয়ে দেওয়ার জন্য এত পাগল হয়ে গেছো কেন? নয়না, ছেলেটা খুব ভালো। আর ছেলের পরিবার সম্পর্কে বাবা অনেক খোঁজ খবর নিয়ে দেখেছে। ওনারা খুব ভালো মানুষ। আর ছেলে তোর ভাইয়ের পরিচিত। তোর ভাইয়া শুনে আমাকে সাথে সাথে বলেছে, হাজার খুঁজেও আমরা এর থেকে ভালো ছেলে পাবো না। তাই তুই এর অমত করিস না। নীলা, ঠিক আছে, তোমরা যা বলবে আমি সেটাই মেনে নিব। কিন্তু ওই ছেলেকে আমি দেখে নিব কত শখ আমাকে বিয়ে করবে। নয়না, ঠিক আছে, বিয়ের পর যত ইচ্ছে দেখে নিস, এখন ঘুমিয়ে পড়। আর কিছুদিন পর তো বিয়ে। কালকে থেকে মেহমান সব আসা শুরু করবে। যা ঘুমা। আপু মাথার মধ্যে হাত বুলিয়ে দেই। নীলা, আমি আর কিছু না বলে চুপচাপ ঘুমিয়ে যাই। কারণ আমি জানি আপু আমার জন্য বেস্টটাই বাছাই করবে। পরের দিন সকালে বাসার মধ্যে মেহমান আসছে এক এক করে সবাই। সবাই খুব খুশি। একজনে এক ধরনের কথা বলছে। আমার কাছে সবকিছু কেমন যেন খুব অদ্ভুত লাগছে। কোন কিছু বিশ্বাস করতে পারছি না। নার্গিস চৌধুরী, এখানে আসো, নাস্তা খেয়ে নে। আর তোর সাথে আমার কিছু কথা আছে। নীলা, তার আগে তুমি আমার কথা শুনে নেও। বিয়ের পর ছেলে আমাকে ভার্সিটি যেতে দিবে তো মা? নার্গিস চৌধুরী, তোর বাবা এই নিয়ে কথা বলেছে। আর ছেলে বলছে তুই যতদূর ইচ্ছে পড়াশোনা করতে পারবি, তারা তোকে বাধা দিবে না। শোন মা, ওখানে ভালো হয়ে থাকিস। কারো সাথে দুষ্টামি করিস না। নীলা, বেশি না, একটু করব। ঠিক আছে, এখন আমি যাই। নয়না, একটু দুষ্টামি করবি না, মনে থাকে যেন সবার সাথে ভালো ব্যবহার করবি। আর কালকে থেকে বিয়ের অনুষ্ঠান শুরু হবে। আজকে মেহেদির অনুষ্ঠান আছে। তুই চল আমার সাথে, আমি তোকে তৈরি করে দিচ্ছি। নীলা, ঠিক আছে, আমি কিন্তু শাড়ি পরতে পারি না। আর তুমি তো জানো শাড়ি পরলে আমার পায়ের সাথে পেঁচিয়ে পড়ে যাই। নয়না, ঠিক আছে, আমি খুব সুন্দর করে পিন আপ করে দিব যেন বেরিয়ে না যায়। এখন চুপ করে দাঁড়িয়ে থাক, আমি শাড়ি পরিয়ে দিচ্ছি। বলে ওকে শাড়ি পরিয়ে দেই। নীলা, আপু একটা কথা বলার ছিল, বলবো, রাগ করবে না তো? নয়না, বল, কি বলতে চাস, রাগ করবো না। নীলা, আপু শাড়িটা তো খুব সুন্দর, কিন্তু এটা তো আমরা কিনি নাই। তাহলে এটা কি তোমার শাড়ি? নয়না, দূর পাগলি, এটা তোর বর তোর জন্য পছন্দ করে কিনে পাঠিয়েছে। আর শুধু এই শাড়ি না, গায়ে হলুদের কাপড়, ফুলের গহনা, বিয়ের ড্রেস, গহনা সব নিজে পছন্দ করে কিনে পাঠিয়েছে। এখন এই গহনা পরে তৈরি হয়ে নিচে চলে আসো। বলে ওখান থেকে চলে আসি। নীলা, শাড়িটা খুব সুন্দর। আর গহনাগুলো ম্যাচিং করে কিনা? মিস্টার বরের পছন্দ আছে বুঝতে হবে। না জানি খুব ইচ্ছা দেখতে কেমন। যাই হোক, নিচে যাই। না হলে আপু ডাকাডাকি শুরু করে দিবে। নিশান, আমার ছোট বাবুটা তৈরি হয়ে গেছে। এখন যে তোকে নিচে যেতে হবে, চল আমার সাথে। নীলা, তুমি ভাইয়া আমার সাথে কথা বলবে না? তুমি চাইলে আমার বিয়ে বন্ধ করে দিতে পারতে। কিন্তু তুমি সেটা করো নাই। সবাই খুব খারাপ হয়ে গেলে। নিশান, বাবুর বিয়ে না হলে আমি কি করে তোর ভাবিকে নিয়ে আসবো বল? তোর ভাবিকেও তো এবার আনতে হবে, তাই আর বাধা দেই নাই, হাসতে হাসতে এখন নিচে চল। সবাই অপেক্ষা করছে। নীলা, এখন বুঝতে পারছি কেন তুমিও কিছু বল নাই। তাহলে এই হলো তোমার মতলব? খুব খারাপ। তুমি বলতে বলতে ভাই বোন নিচে চলে আসি। সবাই একসাথে এসে আমাকে মেহেদির স্টেজে নিয়ে যায়, ওখানে গান বাজাতে বলে সবাই একসাথে নাচবে। ভাইয়া বক্সে গান লাগিয়ে দেয়। প্রথমে আপু আর ভাইয়া নাচ শুরু করে দিল। কিছুক্ষণ পর ভাইয়ার ওর জিএফ ওদের সাথে যোগ দেয়। আমি ওদের কাণ্ড দেখছি আর হাসছি। অন্য পাশে একজন মেয়ে আমাকে মেহেদি দিয়ে দিচ্ছে।
একটু পরে ভাইয়া এসে বলে শালি সাহেবা আর কত সময় বসে থাকবে, চল আমাদের সাথে একটু যোগ দিবে বলে উঠিয়ে নিয়ে যায়। নয় না, এই গান চেঞ্জ করে মেহেদির গান চালু করে দেও আর সবাই এখানে চলে আসো। আপুর কথাতে গান চেঞ্জ করে দেওয়া হয়। আমি মাঝে দাঁড়িয়ে আছি আর সবাই ডান্স করছে। সবাই খুব খুশি, হাসি দুষ্টামি আর আনন্দের মাঝে মেহেদির অনুষ্ঠান শেষ হতে হতে রাত হয়ে যায়। নীলা, আপু খুব টায়ার্ড, আমি এখন রুমে যাই। আর আমি এখন আর কিছু খাবো না বলে রুমে চলে আসি। এসে কোনভাবে শাড়ি খুলে ড্রেস পরে বিছানার মধ্যে গায়েলেই শুয়ে যাই। কখন চোখ লেগে আসে বুঝতে পারি নাই। হঠাৎ কারো খুব মিষ্টি দেখে ঘুম ভেঙে গেল। চোখ খুলে তাকিয়ে দেখি মা খাবার হাতে বসে আছে। নার্গিস চৌধুরী, উঠো মা, একটু খেয়ে নিবি নয়তো শরীর খারাপ হবে। তুই বসো মা, তোকে খাইয়ে দিব। নীলা, ঠিক আছে, আমি কিন্তু চোখ খুলবো না। তুমি আমাকে ঘুমানো অবস্থাতে খাইয়ে দিতে হবে। বলে উঠে বসি। কারণ খুব ভালো করে জানি মা আমাকে এখন এখান থেকে না খাইয়ে কোথাও যাবে না। আগেও মা সব সময় এইরকম করতো আমার সাথে। খাবার খেতেই হতো। নার্গিস চৌধুরী, এখন তো মা খাইয়ে দিচ্ছি, বিয়ের পর তোর কি হবে সেটা ভেবে আমার কিছু ভালো লাগছে না। মা কথা বলতে পারছে না, চোখের পানি পড়ছে। এটা দেখে আমারও খুব খারাপ লাগছে। মাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেই। মাও আমার সাথে কান্না করছে। আমি জানি না মার আদর কেমন হয়, তাই এখানে গুছিয়ে লিখতে পারি নাই। তার জন্য ক্ষমা করে দিবেন। নয় না, মা কি হচ্ছে, তুমিও কান্না করছো, দেখ তোমাকে দেখে ও কান্না করছে। এটা একদম ঠিক হচ্ছে না। তোমরা এমন করে কান্না করলে আমার কেমন লাগে বল, সবাই চুপ কর। আপু আমাদের সাথে কথা বলতে বলতে আমাদের জড়িয়ে ধরে নিজে কান্না করা শুরু করে দিল। আসলে পরিবারের ভালোবাসা অন্যরকম। এখানে প্রচুর শাসনের মধ্যে লুকিয়ে থাকে অনেক ভালোবাসা, যেটা হয়তো সব সময় প্রকাশ পায় না। নার্গিস চৌধুরী, অনেক হয়েছে, এখন দুই বোন চোখের পানি মুছ বলে নিজের আঁচল দিয়ে চোখের পানি মুছে দুইজনকে একসাথে খাইয়ে দেই। নয় না, মা তুমি ঘুমিয়ে যাও, ঘুমিয়ে পড়। সকালে অনেক কাজ আছে। আর আমি আজকে বোনের সাথে ঘুমাবো। বোন আমার কাছে থাকবে। নার্গিস চৌধুরী, ঠিক আছে দুইজনে, কিন্তু রাত জাগবে না, তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে, সকালে উঠতে হবে। বলে ওখান থেকে চলে আসি। পরের দিন সকালে নীলা, মায়ের ডাকে ঘুম ভেঙে গেল। নার্গিস চৌধুরী, তাড়াতাড়ি, তোমার শ্বশুর বাড়ি থেকে লোক এসেছে, এখনই তৈরি হয়ে নিচে চলে আসো। নীলা, মা এত সকালে কেন এসেছে আমাকে বিরক্ত করার জন্য? ওদের কোন সেন্স নেই। নার্গিস চৌধুরী, এইটা কোন ধরনের কথা, ঘড়ির টাইম দেখছো? 10টা বাজে, এখন তোমার কাছে সকাল হতে পারে, বাকি সবার কাছে না। আর একটা কথা, ওনাদের সামনে হাসি মুখে কথা বলবে। নীলা, মা তুমি আমার উপরে রেগে যাচ্ছ কেন? আচ্ছা আমি সরি বলছি। যা বলতে বলতে মা চলে গেল। আমিও শোয়া থেকে উঠে ফ্রেশ হয়ে রুমে এসে তৈরি হয়ে বসে আছি। নয় না, কি হলো, তৈরি হয়ে বসে আছিস, নিচে নেমে আয়। চল আমার সাথে বলে ওকে নিয়ে যাই। নার্গিস চৌধুরী, উনি তোমার নতুন মা, যাও সালাম কর। নীলা, আমি কি আর বলবো, চুপচাপ সামনে এগিয়ে যেয়ে সালাম করতে গেলে উনি আটকে দেয়। মিলি সরকার, তোর স্থান আমার পায় না, তোর স্থান আমার বুকে। তুই তো আমার মেয়ে। আমি কিন্তু তুমি বলতে পারবো না, তুই করে বলবো। আর তুই আমাকে তুমি করে বলবি, আপনি বলবি না। এখন এখানে বসো। আর এইগুলো দেখ। নীলা, এইগুলো কি? মিলি সরকার, এইগুলো সব তোমার বিয়ের গহনা। দেখ পছন্দ হয় কিনা। ভালো না লাগলে আজকে চেঞ্জ করে নিব। তাই তোমাকে দেখাতে নিয়ে আসছি বলে সবগুলো এক এক খুলে দিই ওর সামনে। নীলা, প্রতিটা গহনা খুব সুন্দর। তার থেকেও বেশি সুন্দর চুড়িগুলো। আমি তো চুড়িগুলো থেকে চোখ সরিয়ে। চুড়িগুলো খুব সুন্দর হয়েছে। মিলি সরকার, তোর চুড়ি খুব পছন্দের মা। নীলা, আমার কাছে চুড়ি খুব ভালো লাগে। ভেন্ডেল খুব পছন্দের। নার্গিস চৌধুরী,
এটা কেমন কথা, সবগুলো খুব সুন্দর হয়েছে। মিলি সরকার, আপা আপনি ওকে কিছু বলবেন না। মা তোর যা পছন্দ তুই আমাকে বলবি, অন্য কাউকে না। আমি ওই সব জিনিস তোর জন্য নিয়ে আসবো। নীলা, সত্যি বলছো তো? পরে কিন্তু দরজাল শাশুড়ির মতো ব্যবহার করতে পারবে না। মিলি সরকার, হা 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 হা, ঠিক আছে আমি তোর মা হয়ে থাকবো, আর কি কি লাগবে বল। নীলা, আমার সাথে ঝগড়া করতে পারবে না। আমাকে নিয়ে ঘুরতে যেতে হবে। আর আমাকে তোমার ছেলের থেকে বেশি আদর করতে হবে। মিলি সরকার, ঠিক আছে আমি তোর সব কথাতেই রাজি, এখন তুই তাড়াতাড়ি আমার কাছে চলে আয় মা। নীলা, তাহলে চল এখনই তোমার সাথে চলে যাই। এখানে কেউ আমাকে ভালোবাসে না, সবাই খুব খারাপ হয়ে গেছে। মিলি সরকার, আর তো একদিন, তারপর তো তুই আমার কাছে থাকবি। আজকে মা আসি, কালকে দেখা হবে ইনশাল্লাহ। নার্গিস চৌধুরী, এখন চলে যাবেন কি বলছেন? কিছু না খেয়ে কোথাও যাবেন না? আপনি বসুন, আমি নাস্তা নিয়ে আসি। বলে রান্নাঘরে চলে যাই, ওনার জন্য নাস্তা নিয়ে আসি। সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে আসি। নীলা, মা খুব ক্ষুধা লাগছে, কিছু খেতে দিবে নাকি না খাইয়ে রাখবে? নার্গিস চৌধুরী, চল আমার সাথে, এখনই নাস্তা দিচ্ছি, চুপচাপ খেয়ে নিবি। আর তোকে বলেছিলাম তো সবার সাথে ভালো ব্যবহার করার জন্য, তাহলে ওনাদের সামনে এরকম কেন করলি? নীলা, আমি কি করলাম? আমাকে যা প্রশ্ন করেছে আমি শুধু সেইগুলোর উত্তর দিয়েছি। এখন চল তুমি আমাকে খাইয়ে দেও। বলে খাবার খেতে বসে যাই। সারাদিন সবার সাথে কথা বলে কেটে যায়, সন্ধ্যা থেকে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেল। নয়না, এই হচ্ছে তোর হলুদের শাড়ি আর ফুলের গহনা। এদিকে আয়, আমি তোকে তৈরি করে দিচ্ছি। বলে শাড়ি আর গহনা পরিয়ে তৈরি করে নিয়ে আসি। নীলা, স্টেজ খুব সুন্দর করে সাজানো, কেকে বিভিন্ন ধরনের ফল দিয়ে ডিজাইন, খুব সুন্দর লাগছে দেখতে। আপু এত সুন্দর করে কে সাজিয়েছে? দুলাভাই নিশ্চয়ই। নয়ন, না তোমার বড় লোক পাঠিয়েছে, সব ডিজাইন উনি নিজে করে পাঠিয়েছে। এখন বুঝো তোকে কত পছন্দ করে, যার জন্য এত কিছু করছে। নীলা, পছন্দ না কুচু, সব ইমপ্রেস করার ধান্দা। কিন্তু মিস্টার খবিশ, আমি আপনার এই ফালতু জিনিসে ইমপ্রেস হব না। নয়ন, ঠিক আছে ইমপ্রেস হতে হবে না, এখন বসবি বলে ওকে ভেতরে বসিয়ে দেই। হঠাৎ কোথা থেকে যেন একদল নাচের লোক চলে আসে। ওদের দেখে সবাই অনেক অবাক হয়ে যায়। নিশান, আপনারা এখানে? আপনাদেরকে পাঠিয়েছে? হঠাৎ পেছনে থেকে একজন বলল, ভাইয়া আমরা ছেলে বাড়ি থেকে আসছি। নিশান, আসুন বসুন, আপনাদের জন্য অপেক্ষা করছি। সবাই কথা বলা, হলুদ দেওয়া, নাচ গান শুরু করে দেয়। সবাই খুব আনন্দ, খাওয়া দাওয়ার মধ্যে অর্ধেক রাত পার করিয়ে দেয়। নীলা, আপু আমি আর 1 মিনিটও বসে থাকতে পারবো না, আমি এখনই ঘুমাতে যাব। চল এখনই এখান থেকে, আমাকে নিয়ে চল। নয়না, ঠিক আছে চল আমার সাথে, আমি তোকে রুমে নিয়ে যাওয়ার জন্য এসেছি। এখন যেয়ে রেস্ট নিয়ে নিতে হবে, কালকে খুব সকালে উঠতে হবে, যে চল এখনই চল আমার সাথে। নীলা, বিছানার মধ্যে গা এলিয়ে দিতে ঘুমের দেশে তলিয়ে যায়। পরের দিন সকালে। নার্গিস চৌধুরী, মা নীলা, মা উঠো, এখন ঘুম থেকে না উঠলে অনেক দেরি হয়ে যাবে। উঠো মা আমার। নীলা, মা ডেক না, আজকে কলেজ যাব না, এখন একটু ঘুমাতে দেও, আমি আরো পরে ঘুম থেকে উঠবো। নার্গিস চৌধুরী, কলেজ যেতে হবে না মা, আজকে যে আপনার বিয়ে সেটা কি ভুলে গেছেন? এখনই উঠো, ঘুম থেকে উঠো। নীলা, বিয়ের কথা শুনে লাফ দিয়ে ঘুম থেকে উঠে যায়। কি মা, এই বিয়ে না করলে হবে না? আমাকে এইভাবে পর করে দিবে? নার্গিস চৌধুরী, দেখ মা, সবকিছু ঠিক হয়ে গেছে, এখন এই কথাগুলো বললে কোন লাভ হবে না, তার থেকে ভালো তুই সবকিছু মেনে নিয়ে নতুন সংসার মন দিয়ে করিস। নীলা, আমি আর কিছু না বলে চুপচাপ বসে আছি, কিছু ভালো লাগছে না, বুকের মধ্যে একটা ব্যথা অনুভব হচ্ছে। মার চোখগুলো ছল ছল করছে, হয়তো আমি কষ্ট পাবো তাই চোখের পানি ফেলছে না। মা তোমার কোলে একটু শুতে পারি? তুমি আমার মাথার মধ্যে হাত বুলিয়ে দেও। নার্গিস চৌধুরী, ঠিক আছে শুয়ে থাক, আমি হাত বুলিয়ে দিচ্ছি।
এত ছোট মেয়েকে এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার ইচ্ছে আমার ছিল না, কিন্তু কি করব, চট করে এত ভালো ছেলে পাওয়া যাবে না। আমি, আচ্ছা মা, তুমি আমাকে রোজ ফোন দিবে তো? আমাকে দেখতে যাবে তো? দেখ মা, আমি একদিনও তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি না। রোজ তোমার ডেকে তুলতে হয়, ওখানে সবাই আমাকে খারাপ বলবে বল। আমি তো কিছু কাজও করতে পারি না, সবাই আমাকে খুব বকবে, তাই না মা? নার্গিস চৌধুরী, ওর কথাগুলো শুনে আমার চোখ দিয়ে পানি পড়ছে। আমার মেয়ে খুব ভালো মা, তোকে কেউ কিছু বলবে না। আর আমি তোকে রোজ ফোন দিব। তোর যখনই মন খারাপ থাকবে তুই মার কাছে চলে আসবি, ঠিক আছে মা? আমি, মা তুমি আমাকে মিস করবে? আমার জন্য কষ্ট হবে? মা, খুব মিস করব তোর জন্য, আমার খুব কষ্ট হবে মা। আপু, কি হচ্ছে মা, তুমি ওর সামনে আবার কান্না শুরু করে দিলে? তুমি যদি এইরকম কর তাহলে ওর ভালো লাগবে বল? চল এখনই আমার সাথে চল, গোসল করে নিবি। আর পার্লার থেকে লোক আসবে তোকে সাজানোর জন্য কিছুক্ষণের মধ্যে। বলি ওকে ওখান থেকে তুলে নিয়ে যাই। কিছুক্ষণের মধ্যে পার্লারের লোক চলে আসে সাজানোর জন্য। আপু, ওকে কোন ধরনের ভারী মেকআপ দিবেন না হালকা করে সাজাবেন? হঠাৎ পার্লারের একটা মেয়ে বলল আমাদের কাছে ওনাকে কিরকম সাজানো হবে সেটা আগে থেকে বলা হয়েছে। আপনারা চিন্তা করবেন না, আমরা খুব সুন্দর করে সাজিয়ে দিব। আমি, আপনাদের আমাকে কিরকম করে সাজাতে হবে এটাকে বলে দিল। আমরা তো আগে থেকে কিছু বলিনি। মেয়েটা, মিস্টার সরকার আমাদের সবকিছু বুঝিয়ে দিয়েছে প্রথম থেকে, আর পেমেন্টও করে দিয়েছে। বাকিরা সবাই বউয়ের জন্য কত মায়া সবকিছু বলে দিয়েছে। এমন বর পাওয়া তো ভাগ্যের ব্যাপার বলে হাসাহাসি করছে। আমি, আমার তো লজ্জাতে মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। আর ওই মিস্টার খবিশের উপর খুব রাগ হচ্ছে, কিন্তু কিছু করার নেই, সব সহ্য করে থাকতে হবে এখন। তাই চুপ করে সব সহ্য করে বসে আছি। প্রায় 2 ঘন্টা ধরে আমাকে সাজানো হয়েছে। বসে থাকতে থাকতে আমার জীবন অতিষ্ঠ হয়ে গেছে। সাজানো শেষে এক এক করে সব গহনা পরানো শেষ করে আমাকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। খুব সুন্দর লাগছে, চোখগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে। নিজের উপরে নিজে ক্রাশ খেয়ে যাচ্ছি। হা হা হা। আপু, কোন ছেলে এত সুন্দর করে সাজানোর জন্য বলতে পারে সেটা তো আমার বিশ্বাস হচ্ছে না। খুব সুন্দর লাগছে তোকে, যে কেউ দেখলে চোখ ফেরাতে পারবে না। এর মধ্যে বর আসছে বলে হইহুল শুরু হয়ে যায়। সবাই ওই দিকে ছুটে চলে যায়। আপু, চল আমার সাথে, তোর জন্য যে রুম সাজানো হয়েছে ওখানে চল। আমি তোকে বসিয়ে দিচ্ছি। ওর শাড়ি ঠিক করে বসিয়ে দেই। কিছুক্ষণের মধ্যে বিয়ে পড়ানো শুরু হয়ে যায়। সবকিছু খুব সুন্দরভাবে শেষ হয়ে যায়। বিদায়ের সময় কোনভাবে যেতে রাজি হয় না, কান্নাতে ভেঙে পড়ে। রায়হান চৌধুরী, বাবা, আজ থেকে আমার মেয়ের দায়িত্ব তোমাকে দিচ্ছি, তুমি ওকে ভালো রেখ বলে চোখের পানি পড়তে থাকে। নীলাকে সবাই বুঝিয়ে গাড়ির কাছে নিয়ে যায়। গাড়িতে ওঠার আগেই জ্ঞান হারিয়ে ফেলে। নিলয়, ওকে কোলে তুলে গাড়িতে উঠে যায়। সবার থেকে বিদায় নিয়ে বাসার দিকে রওনা দিলাম। ওর মাথাটা বুকের মধ্যে আগলে ধরে রেখেছি যেন কোন কষ্ট না হয়। আজকেই তোমার কান্নার শেষ দিন। আর কোন দিন তোমার চোখের পানি পড়তে দিব না। ভাবতে ভাবতে গাড়ি গেটের সামনে চলে আসে। ড্রাইভার ভাইয়া, আমরা এসে পৌঁছে গেছি। নিলয়, এক কাজ কর, তুমি প্রথমে মাকে ডেকে নিয়ে আসো। প্রথমে জ্ঞান ফেরানো দরকার। তুমি তাড়াতাড়ি কর। ড্রাইভার, ঠিক আছে, আমি এখনই যাচ্ছি, তুমি বসো। বলে দৌড়ে ভেতরে চলে যাই। কাকিমা, আপনার সাথে আমার কিছু কথা ছিল। মিলি সরকার, বল বাবা, কি বলবি, কিছু সমস্যা হয়েছে কি? বৌমা ঠিক আছে তো? কাকিমা, ভাবির আসার সময় জ্ঞান হারিয়ে ফেলেছে, এখনো জ্ঞান ফিরে আসে নাই। আপনাকে এখনই যেতে বলছে। মিলি সরকার, ঠিক আছে, তুই ভেতরে যেয়ে ফ্রেশ হয়ে নে, আমি দেখেছি কি সমস্যা হয়েছে। বলে গাড়ির কাছে চলে যাই। নিলয়, দেখো না মা, ওর কি অবস্থা হয়েছে, এখনো জ্ঞান ফিরে আসছে না। আমার খুব ভয় লাগছে।
মা, আমি দেখছি তুই চিন্তা করিস না, এখনই সব ঠিক হয়ে যাবে। আসলে টেনশন আর কিছুটা ভয় থেকে হয়তো জ্ঞান হারিয়ে ফেলেছে। এখনই জ্ঞান ফিরে আসবে। তুই ওকে কোলে তুলে ভেতরে নিয়ে আসো। নিলয়, আমি ওকে কোলে তুলে ভেতরের দিকে রওনা হলাম। দরজার সামনে আসতে জ্ঞান ফিরে আসে, কিন্তু ঠিকমতো চোখ খুলতে পারছে না। মিলি সরকার, তুই একটু দাঁড়া বাবা, আমি বরং ঘরে নেই, তারপর ভেতরে ঢুকে যাস। আমি, ঠিক আছে, তোমাদের যা করার একটু তাড়াতাড়ি কর, বলে দাঁড়িয়ে আছি। সবাই এক এক করে বরণ করে। বরণ শেষে ওকে নিয়ে ভেতরে ঢুকে যাই। রুমের মধ্যে নিয়ে শুয়ে দেই। এখন কেমন লাগছে? নীলা, ভালো লাগছে। আমি কোথায় আর আপনি কে? আমি এখানে কি করে আসলাম? আমার তো শ্বশুর বাড়ি থাকার কথা ছিল। আপনি আমাকে কিডন্যাপ করে নিয়ে আসছেন, তাই তো? নিলয়, ওর কথা শুনে আমি কি করব কিছুই বুঝতে পারছি না। হাসবো না কান্না করব, কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, তুমি বিয়ের আগে তোমার বরের ছবি দেখ নাই? নীলা, না, আমি রাগ করে ওই কবিশের ছবি দেখি নাই। তবে সবার কাছে শুনেছি দেখতে নাকি খুব সুন্দর। আচ্ছা, আপনি দেখতে তো খুব সুন্দর, তাহলে আমাকে কিডন্যাপ কেন করলেন? টাকার জন্য বুঝি। কিন্তু আমার কাছে তো টাকা নেই। তাহলে কি হবে? একটা কাজ করুন, আমার গহনাগুলো আপনি রেখে দেন আর আমাকে ছেড়ে দেন। নিলয়, আমাকে কি তোমার কিডন্যাপার মনে হচ্ছে? আর তুমি যে গহনাগুলো দিয়ে দিতে চাইছো, এইগুলো তো তোমার বর দিয়েছে। এখন তোমার বর যদি তোমার উপর অত্যাচার কর, তখন কি করবে? নীলা, ওই কবিশের নাকি অনেক টাকা, আর আমার জীবনের থেকে তো আর গহনা বড় না। তাই এইগুলো দিয়ে জীবন বাঁচাতে চাইছি। মিলি সরকার, আসতে পারি বলে ভেতরে ঢুকে যাই। জ্ঞান ফিরে আসছে আমার মায়ের। এই নে মা, তোর জন্য গরম কফি নিয়ে আসছি, খেয়ে নে, শরীর ভালো লাগবে আর ক্লান্তিও কমে যাবে। নীলা, মা, তুমি এখানে কেমন করে আসলে? আমাকে তো এই ডাকাতটা তুলে নিয়ে আসে। কিন্তু তুমি এখানে কি করে আসলে? মিলি সরকার, বউ এইগুলো কি বলছে, কে ডাকাত আর কোথায় নিয়ে আসছে, আমি তো কিছু বুঝতে পারছি না। নিলয়, হাসতে হাসতে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। উনি হচ্ছে নতুন বউ আর আমি হচ্ছি ডাকাত। উনার গহনার জন্য আমি উনাকে কিডন্যাপ করে নিয়ে আসি। মিলি সরকার, কি বলছি সেইগুলো থামো, এখন আর হাসতে পারছি না। এইগুলো কেমন করে সম্ভব? নীলা, মা, আমি এমন কি বললাম যে তোমরা এইভাবে হাসছো? আর এই ছেলেটাকে সেটা বল। মিলি সরকার, তুই এখন এখান থেকে যা। আর মা, এই ছেলেটাকে সেটা পরে বুঝতে পারবি। আর তুই শ্বশুর বাড়ি আছিস, কোন কিডন্যাপারের বাড়িতে না। নিয়ে এখন কফি খেয়ে শরীর ঠিক করে নে, তারপর তোকে নিয়ে নিচে সবার সাথে পরিচয় করিয়ে দিব। আর বাসর রাতের জন্য তো ঘরটা সাজাতে হবে। বলে ওকে নিয়ে নিচে চলে যাই। নীলা, বাড়িটা খুব সুন্দর আর খুব বড়। মা নিচে নিয়ে যেয়ে সবার সাথে পরিচয় করিয়ে দিল। সবার সাথে কথা বলতে বলতে রাত হয়ে যায়। মিলি সরকার, চল মা, আমার সাথে আমার রুমে কিছু খেতে হবে যে। বলে ওকে নিয়ে খাবারের ট্রে নিয়ে রুমে চলে যাই। ওকে নিজের হাতে খাবার খাইয়ে দেই। শাশুড়ি বউ, মা, কি করা হচ্ছে, আমি কি আসতে পারি আপনাদের মাঝে? নীলা, ওনাকে দেখে আমি উঠে যাই। মিলি সরকার, এই হচ্ছে তোমার শ্বশুর। বলে ওকে চোখের ইশারা দিয়ে বলি যেন সালাম করে। নীলা, মার ইশারা বুঝে আমি সালাম করার জন্য সামনে চলে যাই, বাবাকে সালাম করার জন্য। নেহাল সরকার, তোর স্থান যে আমার বুকে মা। আমাদের কোন মেয়ে নেই? তুই আমাদের মেয়ে। আমাকে সালাম করতে হবে না। আমি এমনি তোর জন্য সব সময় দোয়া করব। আর এই নে, এটা বাবা তোর জন্য এনেছি, দেখ তো মা পছন্দ হয় কিনা। নীলা, বাবার থেকে বক্সটা নিয়ে খুলে দেখি, খুব সুন্দর দুইটা ডায়মন্ড কাট চুড়ি। আমার তো দেখে খুব পছন্দ হয়েছে। নেহাল সরকার, কিরে, পছন্দ হয়েছে তো নাকি চেঞ্জ করব? নীলা, বাবা, খুব সুন্দর হয়েছে। আমার তো খুব পছন্দ হয়েছে। বলে বাবাকে জড়িয়ে ধরি। নেহাল সরকার, পাগলি মেয়ে আমার।
আজ থেকে তোর যা যা পছন্দ সব বাবা তোর কাছে নিয়ে আসবো। আয় মা, এখন খাবার খেয়ে নে। মিলি সরকার ওকে সম্পূর্ণ খাবার শেষ করে বসার রুমে নিয়ে যায়। তন্নি মা, ওকে ওর রুমে দিয়ে আয়। তন্নি, ঠিক আছে। চল ভাবি আমার সাথে, আমি হচ্ছি তোমার একমাত্র ননদ। আমি ভাইয়ের চাচাতো বোন, মাঝে মাঝে আসি কাকা কাকিমার কাছে। আসি, ওরা আমাদের সব ভাই বোনদের খুব ভালোবাসে। এই নেও, তোমার রুমে চলে এসেছি। তুমি ভেতরে যেয়ে বসো। আমরা ভাইয়ের থেকে দরজায় আটকাব। এর মধ্যে ভাইয়াকে নিয়ে সবাই চলে আসে। ভেতরে ভাবিকে বসিয়ে দিয়ে লাইট অফ করে দেই। আমাদের টাকা না দিলে রুমে যেতে দেওয়া হবে না। নিলয়, তা কত টাকা চাই তোদের বল, দিয়ে দিচ্ছি। তুহিন, ভাইয়া বেশি না, মাত্র 50কে দিয়ে দেও তাহলে হবে। তার বেশি লাগবে না। আমি পাগল নাকি, এত টাকা কোথায় পাবো? আমি 10কে দিচ্ছি, ওটা নিয়ে এখান থেকে চলে যা। আবর্ণী, এটা আমরা মানব না, আমাদের কথা মানতে হবে। আমি 15কে দিব, ওটাতে মেনে নিতে হবে। তার বেশি হবে না। আবির, ঠিক আছে, তোমার জন্য আমার 30কে দেও, তাহলে ছেড়ে দিচ্ছি। তুহিন, ভাইয়া বেশি লাগবে, ওটা দেও, আমরা চলে যাব। নিলয়, ঠিক আছে, তোদের কথা রইল, যা 20কে দিচ্ছি, ওটা নিয়ে এখান থেকে বিদায় হ। আবির, 25কে দেও, আমরা চলে যাচ্ছি। তার থেকে কম হবে না। ওটা দেও, আমরা চলে যাচ্ছি। নিলয়, কি আর করার, ওদের টাকা দিয়ে ওদের বিদায় করে দেই। ভেতরে ঢুকে দেখি ও খাটের উপর বসে আছে। নীলা, আমার ভুল হয়ে গেছে, আমি আপনাকে চিনতে পারি নাই, তাই ওই কথাগুলো বলছি। নিলয়, আমি বুঝতে পারছি, আপনি এইগুলো খুলে ফ্রেশ হয়ে নিতে পারেন। নীলা, ঠিক আছে বলে উঠে আয়নার সামনে বসে যাই। গহনাগুলো খুলছি, কি মানুষ দেখছে, একা একা খুলতে পারছি না। একটু সাহায্য তো করতে পারে। নিলয়, কি ভিড় ভিড় করছেন, গহনা খুলতে ঝামেলা হচ্ছে নাকি? আমি সাহায্য করব। নীলা, একটু সাহায্য করলে খুব ভালো হবে। এইগুলো আমি একা খুলতে পারছি না। নিলয়, আমি আর কিছু না বলে ওর গহনাগুলো খুলে দেই। কিন্তু হঠাৎ করে ও কান্না করা শুরু করে দিল। কি হলো, কি কান্না করছেন কেন? নীলা, দেখতে পাচ্ছেন না চুলের মধ্যে কত জট হয়ে গেছে? এইগুলো এখন কি করে ঠিক করব? আমার সব চুল নষ্ট হয়ে যাবে। নিলয়, আপনি চুপ করে বসুন, আমি আপনার চুল ঠিক করে দিচ্ছি বলে চুলের মধ্যে তৈল দিয়ে আঙ্গুল দিয়ে ধীরে ধীরে চুল ঠিক করে দেই। নীলা, হ্যাঁ, আমার এত তৈল দিতে ভালো লাগে না। তবে যাই হোক, চুল তো ঠিক হয়েছে। এখন এই মেকআপ কি করে তুলবো সেটা বলেন। নিলয়, মুখের মধ্যে লোশন দিয়ে মেসাজ করে ফ্রেশ ওয়াশ দিয়ে ধুয়ে নেও, ঠিক হয়ে যাবে। আমি নিচে যাই, 2 কাপ কফি নিয়ে আসি। নীলা, ঠিক আছে, আপনি যান, আমি ফ্রেশ হতে চলে যাই। সব দোষ ওনার জন্য এত কিছু হয়েছে। এত মেকআপ না করালে আজকে আমাকে এত কষ্ট করতে হতো না। সব ওই খবিশটার জন্য হচ্ছে। নিলয়, আমি কফি নিয়ে উপরে চলে আসি। কিন্তু উনি তো এখনো বাহির হয় নাই। কি করছে ভেতরে? আপনার হলো? নীলা, আমার চোখ জ্বালা করছে। আমি কিছু দেখতে পাচ্ছি না। আমাকে বাঁচান। নিলয়, উনার চিৎকার শুনে ভেতরে যাই। ঢুকে দেখি ফ্রেশ ওয়াশ দিয়ে সারা মুখ মাথা সব মাখিয়ে ফেলেছে। কোন উপায় না পেয়ে মাথার মধ্যে পানি ঢেলে দেই। নীলা, এটা আপনি কি করলেন, মাথার মধ্যে পানি দিয়ে দিলেন কেন? এটা আপনি কি করলেন? নিলয়, এই নেও শ্যাম্পু, আর গোসল করে নেও, দেখবে ভালো লাগবে। বলে বাহির হয়ে আসি। নীলা, আমি আর কি করব, গোসল করে নেই। কিন্তু শাওয়ার শেষে আর এক ঝামেলা হয়, আমি তো ড্রেস নিয়ে আসি নাই। আমি ড্রেস নিয়ে আসতে ভুলে গেছি, একটা ড্রেস দিবেন প্লিজ। নিলয়, একটু অপেক্ষা করুন, দিচ্ছি। বলে একটা ড্রেস বাহির করে দেই। এই নিন আপনার ড্রেস। নীলা, আমি হাত বাহির করে একটা ড্রেসটা তো নেই। কিন্তু ওটা দেখে মাথা চক্কর দেয়। এটা তো শাড়ি, আমি তো শাড়ি পরতে পারি না, এখন কি হবে? যাই হোক, কোনভাবে পেঁচিয়ে বাহির হয়ে আসি। নিলয়, এইভাবে হেলে দুলে হাঁটছেন কেন? পড়ে যাবেন তো।
সাবধানে আসুন। আর এইভাবে কেউ শাড়ি পরে? নীলা, আপনার কি মনে হচ্ছে আমি বাচ্চা যে পড়ে যাব? বলতে বলতে শাড়ির সাথে পেঁচিয়ে পড়ে যাই। পড়তে পড়তে চোখ বন্ধ করে ফেলি। আচ্ছা, আমি পড়ে ব্যথা পেলাম না কেন? তাহলে কি আমি মরে গেছি? কিন্তু আমি এখন মারা যেতে চাই না। নিলয়, আপনি মারা যান নাই, চোখ খুলতে পারেন। আর আপনি আমার কোলে আছেন তাই ব্যথা পান নাই। নীলা, ওনার কথা শুনে চোখ খুলে দেখি। আরে আমি তো মারা যাই নাই, তাহলে এখনো বেঁচে আছি। নিলয়, এইভাবে শাড়ি পরে আছেন কেন? এর জন্যই তো পড়ে গেছেন। ঠিক করে শাড়ি পরে নিন। নীলা, কি করে পরব? আমি তো শাড়ি পরতে পারি না। এবার বলুন কেমন করে শাড়ি পরব? আর শাড়ি ছাড়া অন্য কোন ড্রেস আনা হয় নাই? নিলয়, আপনি এখানে চুপ করে দাঁড়িয়ে থাকুন, আমি শাড়ি পরিয়ে দিচ্ছি। বলে ওনাকে শাড়ি পরিয়ে দেই। বুঝতে পারছি শাড়ি পরিয়ে দেওয়াতে একটু আনইজি ফিল করছে, তার চুপ করে আছে। আমিও খুব সতর্কতার সাথে শাড়ি পরিয়ে দেই। আপনার শাড়ি পরানো শেষ। চলুন আপনাকে নিয়ে বারান্দার দিকে যাই। নীলা, ঠিক আছে চলুন বলে ওনার সাথে বারান্দার দিকে চলে যাই। বারান্দার খুব সুন্দর করে সাজানো। চারদিকে ফুলের গাছ, মাঝে ফ্লোরিং করা বেড। উপরে ফুল দিয়ে সাজানো, খুব সুন্দর লাগছে। নিলয়, বসুন এখানে, এটা আমার খুব পছন্দের একটা জায়গা। যখন খুব মন খারাপ থাকে আমি এখানে এসে ফুলের মাঝে তারাদের সাথে কথা বলি। নীলা, এখানে আসলে যে কারো মন এমনি ভালো হয়ে যাবে। জায়গাটা যত সুন্দর তার কোন তুলনা হয় না। বলে ওনার পাশে বসে যাই। নীলা, জায়গাটা খুব সুন্দর। কত সুন্দর চাঁদের আলো পড়ছে। আচ্ছা, আপনি আমাকে পড়াশোনা করতে দিবেন? নিলয়, তুমি যতদূর লেখাপড়া করতে চাও করতে পারবে, আমি তোমাকে সাহায্য করব। তোমার যখন যা দরকার আমাকে বলবা। আমি সব এনে দিব তোমাকে। নীলা, ওনাকে যতটা খারাপ ভাবছি ততটাও খারাপ না। আচ্ছা, আপনি কখনো রিলেশন করছেন? নিলয়, মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত লেখাপড়া নিয়ে খুব বিজি ছিলাম। তাই ওই সময় কখনো রিলেশনের কথা ভাবি নাই। তারপর কলেজে ওঠার পর খুব ভালো একটা বন্ধু ছিল, ওর সাথে সময় কেটে যেত, তাই তখন রিলেশনের কথা ভাবিনি। আর তারপর তো দেশের বাইরে চলে যাই। ওখানের মেয়ে আমার ভালো লাগতো না। দেশে এসে বাবার কোম্পানিতে জয়েন করি। একদিন অফিসে যাওয়ার সময় রাস্তার পাশে একটা পরী দাঁড়িয়ে থাকতে দেখে চোখ আটকে যায়। নীলা, তারপর কি হলো? তাকে কি খুঁজে পান নাই? ওর কি বিয়ে হয়ে গেছে? নাকি আপনাকে পছন্দ করে নাই? নিলয়, প্রথমে সেই পরীটার খোঁজ করি। অনেক চেষ্টা করার পর ওকে খুঁজে বাহির করে ওকে আমার কাছে নিয়ে আসি। নীলা, আচ্ছা, আপনি আমাকে প্রথম দিন কোথায় দেখে এত পছন্দ করেছেন? নিলয়, আমি তোমাকে প্রথম যেদিন অফিসে যাই সেদিন জেমে গাড়ি আটকে যায়। তখন একটা পিচ্ছি ফুল নেওয়ার জন্য গাড়ির দরজার মধ্যে বাড়ি দেয়। আমি গাড়ির কাঁচ নামিয়ে ফুল নিতে যাব, তখন একটা আলো এসে চোখের মধ্যে লাগে। আলোর দিকে দেখাতে দেখি একটা বাতাসে উড়িয়ে নেওয়া এলোমেলো চুল ঠিক করছে। তাকে দেখে আর চোখ সরাতে পারিনি। নীলা, সেদিন আমার ভার্সিটি নবীন বরণ অনুষ্ঠান ছিল। সবাই মিলে প্ল্যান করি যে শাড়ি পরে খোলা চুলে যাব। কিন্তু বাতাস প্রচুর থাকতে চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছিল বারবার। আর হাতে কাছে চুড়ি ছিল, যেগুলো রোদের আলোতে চিকচিক করছিল। নিলয় তার ফোন বের করে কিছু ছবি তুলে নেই। 4টা ছবি তুলতে পেরেছি, শুধু তার মধ্যে একটা ছবি ফেস খুব সুন্দর হয়েছে। ওখান থেকে সোজা বাড়ি চলে আসি। এসে মাকে তোমার ছবি দেখায়, মা তোমার ছবি দেখে খুব পছন্দ করে। নীলা, তারপর আমাকে আপনি খুঁজে কি করে পেলেন? নিলয়, অনেক খুঁজেছি তোমাকে কিন্তু কোথাও খুঁজে পাই নাই। পরে তোমার ছবি নিয়ে ওখানে দেখাই, কিন্তু কেউ তোমাকে চিনতে পারে না। নীলা, কি করে চিনবি? ওই দিন শুধু ফ্রেন্ডদের সাথে যাব বলে ওখানে গিয়ে দাঁড়াতে হয়েছে। না হলে ওখানে আগে কখনোই যাওয়া হয়নি। নিলয়, অনেক খুঁজেও না পেয়ে হতাশ হয়ে যাই। মন খারাপ করে বাড়ি চলে আসি। তারপর থেকে আমার সবকিছু এলোমেলো হয়ে যায়। কিছু করতে পারি না। একদম চুপ হয়ে যাই।
হঠাৎ একদিন আমার কাজিন ওর কলেজে ঝামেলা হয় বলে আমাকে জোর করে নিয়ে যায়। যদিও যাওয়ার ইচ্ছে ছিল না, তাও যেতে হয়েছে। কলেজে ঢুকার সময় এক মেয়ের সাথে ধাক্কা খাই। সরি বলার তাকিয়ে দেখি আমার সেই পরি নীলা। ওই দিন আমার এক্সাম ছিল, তাই তাড়াহুড়ো করে কলেজে ঢুকার সময় কারোর সাথে ধাক্কা খাই, কিন্তু তারা ছিল তাই না তাকিয়ে চলে যাই। নীলু, কিন্তু আমি সেদিন আমার স্বপ্নকে খুঁজে পাই। বাঁচার আশা ফিরে আসে। ওখানে সাথে সাথে কাজিনকে তোমার কথা বলি। কাজিন একদিন এই সময় নিয়ে তোমার খোঁজ বাহির করে দেয়। মা বাবার কাছে তোমার কথা বলে বাবা খোঁজ শুরু করে দেয়। 2 দিনের মধ্যে সম্পূর্ণ খোঁজ খবর নিয়ে নেয়। বাবারও তোমাকে দেখে খুব পছন্দ হয়ে যায়, তাই আর একদিনও দেরি না করে তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যায়। নীলা, বাবা তোমাদের বিষয়ে খোঁজ খবর নিয়ে দেখে খুব ভালো পরিবার, তাই এর অমত করে নাই। আমার ইচ্ছার বিরুদ্ধে যে বিয়ে দেয়, আমি কোনভাবে আটকাতে পারি নাই। নীলয়, এখন বল, তোমার কি আমাকে পছন্দ হয়নি, নাকি আমাকে তোমার ভালো লাগে নাই? নীলা, আমি আর কিছু বলতে পারি নাই। চুপ করে ওনার বুকের মধ্যে মাথা রাখি, আর চোখ থেকে পানি পড়ছে। নীলয়, আরে পাগলি, কান্না করছো কেন? তুমি তো আমার প্রথম দেখা ভালোবাসা। এইভাবে তোমাকে সারা জীবন ভালোবেসে যেতে চাই বলে ওকে জড়িয়ে ধরি। নীলা, আমিও আপনাকে খুব ভালোবাসি। আমাকে কেউ এতটা ভালোবাসবে আমি সেটা কল্পনা করতেও পারি নাই। আমিও চাই আপনি আমাকে প্রথম দেখার মতো ভালোবাসুন। নিলয়, ঠিক আছে, সারা জীবন আমি তোমাকে প্রথম দেখার মতো ভালোবাসবো। এখন চুপচাপ শুয়ে থাক। নীলা, জানেন আমার খুব প্রেম করতে ইচ্ছে করে, কিন্তু কখনো রিলেশন করা করা হয়নি। নিলয়, তুমি প্রেম করতে চাও তো ঠিক আছে, এখন থেকে আমরা প্রেম করব। এখন খুশি তো তুমি? নীলা, আমরা তো এখন স্বামী স্ত্রী, প্রেম কি করে করব? ওটা তো এখন আর সম্ভব না। নিলয়, কেন সম্ভব না? চেষ্টা করলে সবকিছু সম্ভব। আর কালকে থেকে আমরা প্রেম করব। নীলা, আমি আর কিছু বলতে পারি নাই। খুব ক্লান্ত ছিলাম, তাই ওর বুকে থেকে ঘুমিয়ে দেশে পাড়ি দেই। নিলয়, এই দিনটার জন্য কতদিন অপেক্ষা করেছি। শেষ পর্যন্ত আমি আমার স্বপ্নের পরীকে খুঁজে পাই। এটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া ভেবে ওর মাথার মধ্যে হাত বুলিয়ে দেই। পরের দিন সকালে নিলয়, রোদের আলোতে ঘুম ভেঙে গেল। চোখ খুলতে দেখি পাগলিটা এখনো আমাকে জড়িয়ে ধরে আছে। চুলগুলো এলোমেলো হয়ে আছে। চুল থেকে আলাদা একটা মাতাল করা স্মেল আসছে। আমাকে পাগল করে দিচ্ছে। চুল মুখের উপর থেকে সরিয়ে গলার মধ্যে একটা আদর দিয়ে দেই। নীলা, এই নীলা, ওঠ। নীলা, আমি আর একটু ঘুমাবো, এখন উঠবো না। প্লিজ এমন করো না, আমি আর একটু ঘুমাবো। আর একটু ঘুমাতে দেও। নিলয়, ওকে কোলে তুলে খাটের উপর শুয়ে দেই। মুখের চুলগুলো মুখের উপর থেকে সরিয়ে কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে ফ্রেশ হতে চলে যাই। ফ্রেশ হয়ে নিচে চলে যাই। নার্গিস চৌধুরী, বৌমা কোথায়, আর ওকে নিয়ে আসলি না কেন? মেয়েটাকে তো খাবার খেতে হবে নাকি? নিলয়, তোমার মেয়ে ঘুমাচ্ছে, ওকে জাগাতে গেছি পরে বললো আর একটু ঘুমাবে, তাই আর আমি বিরক্ত করি নাই। নার্গিস চৌধুরী, ভালো করেছিস, মেয়েটার উপর দিয়ে তো আর কম বকল যায় না, একটু ঘুমাতে দে। নিলয়, মা তুমি তো আর বুঝতে পারছো না, তোমার বউ প্রচুর ঘুমাতে পারে। নার্গিস চৌধুরী, বসো, সবার সাথে নাস্তা করে নে। আর ভালো হয়েছে আমার বৌমা ঘুমায়। এটা নিয়ে ওর সাথে কোন ধরনের মজা করবি না, মনে থাকে যেন সবার। সবাই মিলে একসাথে বলল যে হুকুম মা জননী। সবাই মজা করতে করতে খাওয়া শেষ করে। নিলয়, মা আমি রুমে যাচ্ছি, দেখে আসি তোমার মেয়ের কি করছে, দেখে আসি। ম্যাডামের ঘুম হলো কিনা। নার্গিস চৌধুরী, একটু অপেক্ষা কর, ওর নাস্তাটা নিয়ে যা। ঘুম হলে ফ্রেশ হয়ে খেয়ে নিতে বলবি। নিচে এসে এখন নাস্তা করলে মানুষ বিভিন্ন ধরনের কথা বলবে, ওটা শুনলে মেয়েটা কষ্ট পাবে। নিলয়,
ঠিক আছে দেও, তোমার আদরের মেয়ের জন্য খাবার নিয়ে যাই। নার্গিস চৌধুরী, আমার আদরের মেয়ের জন্যই আমার ছেলের মুখে হাসি ফুটে উঠেছে। এটা যে আমার কাছে সবকিছু থেকে বেশি মূল্যবান। নিলয়, আমি আর কোন কথা না বলে উপরে চলে আসি। এসে দেখি মহারানী এখনো ঘুমাচ্ছে। খাবার ট্রে রেখে ওর মাথার মধ্যে হাত বুলিয়ে দিয়ে থেকে তুলি। নীলা, কটা বাজে বলে ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 9:45। আপনি আমাকে এখন ডাকছেন? সবাই আমাকে খুব খারাপ ভাবছে, তাই না? আমার উপরে মা হয়তো খুব রেগে আছে। নিলয়, কেউ কিছু ভাবে নাই, তুমি যাও ফ্রেশ হয়ে আসো। আর নাস্তা করে নেও। আজকে এখানে নাস্তা করে নেও। নিচে নাস্তা করে তৈরি হয়ে যেও। নীলা, আমি আর কিছু না বলে চুপচাপ ফ্রেশ হতে চলে যাই। ফ্রেশ হয়ে আসি। নিলয়, খাবার খেয়ে শাড়ি চেঞ্জ করে নিচে চলে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আমি নিচে থেকে ঘুরে আসি। নীলা, মামা, আমার একা খাবার খেতে ভালো লাগে না। আর আমি শাড়ি পরতে পারি না। নিলয়, চুপ করে বস, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি বলে খাবারের প্লেট হাতে নিয়ে ওকে খাইয়ে দেই। নীলা, জানেন বাড়ি থাকতে মা বেশিরভাগ ক্ষেত্রে আমাকে খাইয়ে দিত। এখানেও খুব ভালো হয়েছে, আপনি আমাকে খাইয়ে দিবেন। নিলয়, ঠিক আছে, আমি তোমাকে খাইয়ে দিব। এখন খুশি তো? ওর সাথে কথা বলতে বলতে ওর খাওয়া শেষ হয়। নীলা, আমি কি পরে নিচে যাব? আমি তো কোন ড্রেস আনিনি। আর শাড়িও পরতে পারি না। নিলয়, আমি তোমাকে শাড়ি পরিয়ে তৈরি করে দিচ্ছি। একটু অপেক্ষা কর বলে ওর জন্য শাড়ি বাহির করে নিয়ে আসি। ওকে শাড়ি পরিয়ে দেই। আচ্ছা, তুমি আমার কাছে কেন শাড়ি পরতে চাইছো? এখন তো যে কাউকে বললে তোমাকে শাড়ি পরিয়ে দিবে। নীলা, উনার কথা শুনে আমি খুব লজ্জার মধ্যে পড়ে যাই। এখন কি উত্তর দিব? নিলয়, ওর মুখ দেখে বুঝতে পারি এই প্রশ্নের উত্তর ওর কাছে নেই, তাই আমি বললাম, আমার তো তোমার উপর অধিকার আছে, অন্য কারো তো নাই, তাই আমি শাড়ি পরিয়ে দিব। বলে শাড়ির কুচিগুলো ঠিক করে দিচ্ছ। ওর নাভি খুব সুন্দর সাদা, তার একটু উপরে একটা তিল যেটা নেশার মতো ওর কাছে টানছে আমাকে, তাই কোন কিছু না ভেবে ওখানে একটা কিস করে দেই। নীলা, উনার এই ব্যাপারে আমি খুব ভয় পেয়ে যাই। তাই উনার থেকে দূরে সরে যাই। নিলয়, আমি আর কিছু না বলে ওখান থেকে নিচে চলে আসি। আমি তো ওর সাথে এটা করতে চাইনি, তাহলে আমার সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে কেমন করে। নীলা, আমি তৈরি হয়ে বসে আছি। একা একা নিচে যেতে ইচ্ছে করছে না। কিছুক্ষণ পর। মিলি সরকার, কি হয়েছে মা, এইভাবে একা বসে আছিস কেন? চল নিচে চল, সবাই তোকে খুঁজছে। তৈরি তো হয়ে গেছিস, তাহলে আমার সাথে চল। নীলা, আসলে মা একা একা যেতে কেমন যেন লাগছিল, তাই এখানে বসে আছি। চল, এখন তোমার সাথে যাব। মিলি, এই তো আমার ভালো মেয়ে বলে মা মেয়ে দুইজনে নিচে চলে আসি। নীলা, এখানে অনেকে আছে কিন্তু উনাকে কোথাও দেখতে পাচ্ছি না কেন? চারদিকে খুঁজছি কিন্তু কোন খোঁজ নেই। আবর্ণী, ভাবি, তুমি যাকে খুঁজছো সে এখানে নেই। তোমার বাড়ির লোককে এগিয়ে আনতে গেছে। একটু অপেক্ষা কর, এখনই চলে আসবে বলে সবাই দুষ্টামি শুরু করে দেয়। নীলা, মা বাবা সবাই আসছে শুনে আমার খুব আনন্দ হচ্ছে। ভাবতে ভাবতে সবাই চলে আসে। আপু তো আমাকে দেখে জড়িয়ে ধরে। নয়না, কেমন আছিস? সব ঠিক আছে, কিছু দুষ্টুমি করিসনি তো? নীলা, সব ঠিক আছে, আর আমি কিছু করি নাই। উনি খুব ভালো, আমার সব কথা মেনে নিয়েছে। নিশান, বলেছিলাম তো ছেলেটা খুব ভালো। আমরা আমাদের ছুটির জন্য সব সময় বেস্টটা বাছাই করেছি। নীলা, ঠিক বলেছিস ভাইয়া। বলে আবার উনাকে খোঁজ শুরু করে দেই। বাবা মা, আমার শ্বশুর আর মার সাথে কথা বলছে। দেখে বোঝা যাচ্ছে খুব খুশি। কিন্তু আমার চোখ যে অন্য কাউকে খুঁজছে। নার্গিস চৌধুরী, ভালো আছিস তো মা? আমাদের সাথে আর রেগে নেই তো? নীলা, মার কথা শুনে মাকে জড়িয়ে ধরি। সরি মা, আমার খুব ভুল হয়ে গেছে তোমাদের সাথে খারাপ ব্যবহার করা। আমাকে ক্ষমা করে দেও। নার্গিস চৌধুরী, দূর পাগল মেয়ে, আমার মন খারাপ হয়নি। তুই শুধু শুধু কষ্ট পাস না, আর আমরা কেউ রাগ করি নাই। নীলা, তুমি ভালো আছো তো মা? বাবা কেমন আছে?
নার্গিস চৌধুরী, সবাই ভালো আছে। তুই ভালো হয়ে থাকিস, কোন দুষ্টুমি করিস না মা। সবাই খুব আনন্দ করে সময় কাটিয়ে দেই। আজকে মা বাবা আমাকে ওদের সাথে চেয়েছে, কিন্তু বাবা না বলে দিছে। কয়েকদিন পর যাওয়ার কথা বলেছে। বাবা মা তাতে রাজি হয়ে যায়। নীলা, আমি রুমে বসে সব জিনিস খুলে ফ্রেশ হতে চলে যাই। ফ্রেশ হয়ে ফিরে এসে দেখি উনি এখনো রুমে আসে নাই। এখন আমার খুব টেনশন হচ্ছে। কোথায় গেল, কিছু বলে গেল না। এখন কার কাছে ওনার কথা জিজ্ঞাসা করব? আলিশা, ভাবি আসতে পারি? কি করছো তুমি? নীলা, আরে আসো আসো, এই তো একা বসে আছি। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করার ছিল। কিছু মনে করবে না তো? আলিশা, বল, কি বলতে চাও? কি হয়েছে, কিছু নিয়ে টেনশনে আছো কি? বলতে পার আমাকে। নীলা, তোমার ভাইয়া কোথায়? ওনাকে কখন থেকে খুঁজে যাচ্ছি, কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না। উনি কোথায় তুমি কি জানো? আলিশা, এই জন্য আমার এত সুন্দর ভাবির মন খারাপ করে বসে আছে। এত টেনশন করছো কেন? ভাইয়া তোমার জন্য কিছু আনতে গেছে। নীলা, উনি কখন আসবে বলতে পারো কি? আলিশা, এখনই চলে আসবে, চিন্তা করো না। আচ্ছা, এখন আসি ভাইয়া, এখনই চলে আসবে। নীলা, আমি উঠে বারান্দার মধ্যে যেয়ে দাঁড়িয়ে আছি। একটু পরে দেখি ওনার গাড়ি ভেতরে আসছে। বাবুর এখন আসার সময় হয়েছে। যাব না ওনার কাছে? নিলয়, ভেতরে আসতে আসতে আলিশার সাথে দেখা হয়। আলিশা, উপরে যাও আগে, ভাবি খুব রেগে আছে তোমার সাথে। তোমার জন্য অনেক চিন্তাও করছো, যাও এখনই। নিলয়, ঠিক আছে বলে উপরে চলে আসি। এসে দেখি ম্যাডাম গাল ফুলিয়ে বারান্দার মধ্যে দাঁড়িয়ে আছে। সরি, আসলে আমি একটা কাজে বাইরে গেছি। নীলা, আপনি যেখানে ছিলেন ওখানে চলে যান, এখন আসার কি দরকার হলো? নিলয়, আমার কথা তো শুন, তারপর রাগ কর। আমি তোমার জন্য তোমার পছন্দের কাঠ গোলাপ ফুল আনতে গেছি। ওটা খুঁজে দেরি হয়ে গেছে। তার সাথে তোমার জন্য আর একটা গিফট আছে, ওটা দেখ পছন্দ হয় কিনা। নীলা, ঠিক আছে, আজকের মতো ছেড়ে দিলাম। এইভাবে আমাকে আর টেনশন দিবেন না, জানেন আমি কখন থেকে বলে থেমে যাই। নিলয়, তখন থেকে কি বল আমাকে? টেনশন করছিলে আমার জন্য? নীলা, টেনশন করবো কেন, এমনি দেখছি না তাই একটু টেনশন হচ্ছে। এই আর কি। নিলয়, সেটা তো তোমার চেহারা দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা চল, এখন অনেক রাত হয়েছে। আর কালকে তোমাকে নিয়ে ঘুরতে যাব। চল, আর রাগ করে থাকতে হবে না, বলে রুমে নিয়ে যাই। খুব ভালো চলছিল আমাদের দিনগুলো, হাসি মজা আর দুষ্টুমির মধ্যে দিয়ে। নীলা ধীরে ধীরে বউ থেকে বাবা মার মেয়ে হয়ে ওঠে। আমাদের দুষ্ট মিষ্টি প্রেমগুলো বেড়ে যাচ্ছে। খুব ভালো কেটে যাচ্ছে দিনগুলো। 3 বছর পর। মিলি সরকার, মা কি করছিস এখন? যা, তৈরি হয়ে নে, কলেজ যেতে হবে তো। দেরি হয়ে যাচ্ছে। বাকি যে কাজ আছে সেটা তুলি দেখে নিবে। নীলা, ও মা, কালকে তো বললাম আজকে আমার পরীক্ষা শেষ হয়ে গেছে। এখন রেজাল্টের অপেক্ষা। আর তুমি এখানে কেন এসেছো? তুমি বস, আমি তোমার জন্য নাস্তা আর ঔষধ নিয়ে আসছি। মিলি সরকার, মেয়ে আমার কত বড় হয়ে গেছে। যে মেয়ে নিজের হাতে খাবার খেতে পারতো এখন পুরো সংসারের দায়িত্ব নিতে শিখে গেছে। নীলা, মা, তোমার মেয়ে এখন অনেক বড় হয়ে গেছে। আগের মতো আর দুষ্টুমি করে না। কারণ এখন তো আমার উপরে তোমাদের সবার দায়িত্ব। বলতে বলতে হঠাৎ মাথা ঘুরে যায়। মিলি সরকার, কি হলো কি হলো তোর, বলে দৌড়ে গিয়ে ওকে ধরে নেই। আয় আমার সাথে, আসো, বসো এখানে। কি হয়েছে মা? নীলা, বুঝতে পারছি না মা, কি হচ্ছে। কিছুদিন যাবৎ শরীর খুব খারাপ লাগছে, কিছু খেতে পারছি না। বমি বমি হচ্ছে। আর হঠাৎ করে মাথা ঘুরে যাচ্ছে। মিলি সরকার, তুই একটু অপেক্ষা কর, আমি এখনই ডাক্তারকে ফোন দিয়ে আসতে বলছি। বলে ডাক্তারকে ফোন দিয়ে যত দ্রুত সম্ভব চলে আসতে বলে দেই। কিছুক্ষণের মধ্যে ডাক্তার চলে আসে। ডাক্তারকে সম্পূর্ণ সমস্যার কথা বলি।
ডাক্তার চেক আপ করে কিছু টেস্ট লিখে দেয় আর যত দ্রুত সম্ভব টেস্টগুলো করিয়ে ওনাকে রিপোর্ট দেখাতে বলে। মিলি সরকার, আমি আর এক মুহূর্ত দেরি না করে ওকে নিয়ে ক্লিনিকে যাই। ওখানে সবগুলো টেস্ট করিয়ে বাসায় চলে আসি, রিপোর্ট বিকেলের দিকে দিবে। সারাদিন টেনশনের মধ্যে দিয়ে কাটে, কিছু খারাপ হয়নি তো। তাই বিকেল হতে মা মেয়ে বাহির হয়ে যায় ক্লিনিকে। টেস্টের সকল রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে চলে যাই। ডাক্তার, আসুন বসুন, রিপোর্টগুলো পেয়ে গেছেন। রিপোর্টগুলো আমার কাছে দিন। মিলি সরকার, আমার মেয়ের কিছু হয়নি তো ডাক্তার? সব ঠিক আছে তো? ডাক্তার, ডাক্তার সব ঠিক আছে। মিষ্টি নিয়ে আসুন, আপনি দাঁড়িয়ে হতে চলেছেন। ঘরে মেহমান আসছে। নীলা, এটা শুনে কি বলবো কিছু বুঝতে পারছি না। আমার মধ্যে আর একজন একটু একটু করে বড় হচ্ছে। এই অনুভূতিটা খুব আনন্দের। ডাক্তার, এখন থেকে আপনাকে সাবধানে থাকতে হবে। পরিশ্রম করতে পারবেন না, রেস্টে থাকতে হবে। খাওয়া দাওয়া নিয়মিত করতে আর কিছু ঔষধ লিখে দিচ্ছি, ওইগুলো নিয়ম করে খাবেন। মিলি সরকার, আপনি কিছু চিন্তা করবেন না, এখন থেকে ওর দায়িত্ব আমার। আমি ওকে সাবধানে রাখবো। বলে ওকে বাসায় নিয়ে আসি। বাসায় এসে দেখি নিলয় বাসায় চলে এসেছে। নিলয়, মা তোমরা কোথায় গেছিলে? আমি বাসায় কখন থেকে টেনশন করছি। মিলি সরকার, আমরা ডাক্তারের কাছে গেছি। তোর কাছে তো কাজ বড় হয়ে গেছে, এখন থেকে আমার মেয়েরও খেয়াল রাখতে হবে, নয়তো বাড়ি থেকে বাহির করে দিব। নিলয়, কার কি হয়েছে আমাকে একটু বলবে নাকি? নীলা, মা তুই উপরে যা আর তুই ওকে ধরে নিয়ে যা, আর বাকি কথা নীলা বলবে তোকে। আমি রুমে গেলাম বলে চলে আসি। নিলয়, চল রুমে চল। কি হয়েছে মার, কিছু হয়েছে নাকি তোমার কিছু হয়েছে? নিজের শরীরের দিকে তো খেয়াল রাখতে পার। কি হয়েছে আমাকে তুমি তো বল। নীলা, আমি ওর হাতটা নিয়ে পেটের উপরে রাখি। কিছু অনুভব করতে পারছো কি? নিলয়, তার মানে আমি বাবা হতে চলেছি। এত খুশির খবর আর তুমি আমাকে এখন বলছো? নীলা, আমি আজকে জানতে পেরেছি। এখন তুমি বল, তুমি খুশি হয়েছো কিনা? নিলয়, আমি সেদিন সবচেয়ে বেশি খুশি হয়েছি যেদিন তোমাকে আমার ঘরে পেয়েছি। তারপরে আজকে এত খুশি হয়েছি। নীলা, অনেক হয়েছে, এখন যাও ফ্রেশ হয়ে নেও, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসি। নিলয়, আজ থেকে তোমাকে আর কিছু করতে হবে না। এখন থেকে সব দায়িত্ব আমার, অনেক তো আমাদের দায়িত্ব নিলে, এখন আমাদের একটু সুযোগ দেও। তুমি এখানে বসে থাক, আমি ফ্রেশ হয়ে আসি বলে চলে যাই। কিছুক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে দুইজনের জন্য নাস্তা নিয়ে আসি। নীলা, এখন কিছুদিন তুমি আমার সাথে বাসায় থাকবে প্লিজ। একটু কম অফিস এলে হবে না? নিলয়, ঠিক আছে, তোমার কথা হবে। তুমি একটু রেস্ট নেও, আমি মার সাথে দেখা করে আসি। বলে বাহির হয়ে আসি। মিলি সরকার, মা উঠো, খাবার খেতে হবে তো। উঠো, অনেক রাত হয়ে গেছে। নীলা, মা আমার ভুল হয়ে গেছে। আপনি অপেক্ষা করুন, আমি সব তৈরি করে দিচ্ছি। মিলি সরকার, আজ থেকে তোকে আর কিছু করতে হবে না। সব কিছু আমরা করব। তুই শুধু রেস্টে থাকবি। নীলা, মা এইভাবে থাকলে আমি তো কুঁড়ে হয়ে যাব। তখন কিন্তু এইভাবে বসে বসে খাবো কিন্তু। মিলি সরকার, ঠিক আছে, তুই বসে বসে খাস, এখন চল খাবার খেয়ে নে। বলে ওকে খাবার খাইয়ে দেই। এইভাবে সবার যত্নে আর ওর ভালোবাসার মধ্যে দিয়ে দিনগুলো ভালোভাবে কেটে যাচ্ছে। মাঝে মাঝে একটু কষ্ট হয়। আর বিচ্ছিটা হাত পা নাড়িয়ে জানান দেয় যে ও আছে। মা, খুব কষ্ট হচ্ছে আমার বলে চিৎকার দেই। মিলি সরকার আর নিলয়ের চিৎকার শুনে দৌড়ে আসে। মিলি সরকার, কি হয়েছে, কোথায় কষ্ট হচ্ছে বল আমাকে। কি হয়েছে মা তোর, বল মাকে বল। নীলা, মা খুব ব্যথা করছে আমার, খুব কষ্ট হচ্ছে মা। মিলি, নিলয় গাড়ি বাহির কর তাড়াতাড়ি, ওর লিভার পেন হচ্ছে, এখনই হসপিটালে নিয়ে যেতে হবে। আর ডাক্তারকে ফোন দে। নিলয় ওকে কোলে নিয়ে গাড়িতে উঠে যাই। মা আমি আর ওকে নিয়ে নিয়ে হসপিটালে রওনা দেই। যত দ্রুত সম্ভব হসপিটালে পৌঁছে যাই। ওকে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়। প্রায় 1 ঘন্টা পর ডাক্তার বাহির হয়ে আসে। নিলয়, ডাক্তার নিলয় কেমন আছে? সব ঠিক আছে তো?
ডাক্তার, সবাই ভালো আছে আর আপনাদের জন্য ডাবল গুড নিউজ আছে। আপনার যমজ সন্তান হয়েছে, এক ছেলে আর এক মেয়ে। আর উনি ভালো আছে, তবে একটু দুর্বলতা আছে। আশা করছি ঠিক হয়ে যাবে। মিলি সরকার, আমি আমার মেয়ের সাথে দেখা করতে চাই ডাক্তার। ডাক্তার, কথা বলবেন না, দেখা করে আসতে পারেন। আর বাচ্চাদের সাথে সাথে দেখা করতে পারেন। নিলয়, আমি আর মা ওর কেবিনে চলে যাই। কেমন আছো তুমি এখন, একটু ভালো লাগছে তো? নীলা, আমি ভালো আছি, আমার বেবি কেমন আছে? মিলি সরকার, সবাই ভালো আছে আর আমার ঘরে তো দুটো চাঁদ একসাথে আসছে। আমি ওদের কাছে যাই, তোরা থাক বলে চলে যাই। নীলা, তুমি ওদের একবারও দেখবে না। নিলয়, আমি আর তুমি একসাথে দেখবো। বলতে বলতে মা আর নার্স ওদের নিয়ে চলে আসে। দুইজনকে একসাথে কোলে নিয়ে শুরু হয় আমাদের নতুন জীবন। সমাপ্ত।